Hello and welcome back to another tutorial of the geography. আজকের এই টিউটোরিয়াল ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের যে পরীক্ষা বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে জিওগ্রাফির সিলেবাসের অর্থাৎ 9, 10, 11 এর যে সিলেবাস এই সিলেবাস অনুসারে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা কোশ্চেন 20 থেকে 25টা প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করছি। তাই অবশ্যই তোমরা যারা আজকের এই পার্টটা দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীকালে আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে বিভিন্ন যে কোশ্চেনগুলো হবে, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে বা আগামী পরীক্ষায় আসতে পারে সেই সংক্রান্ত প্রশ্নগুলো আলোচনা করব। তো আজকের টপিক জিওটেকটনিক্স, আর তার অন্তর্গত আর্থ ক্রাস্ট এবং কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অর্থাৎ ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থ থেকে 25টা প্রশ্ন এখানে আমরা স্টাডি করব। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি প্রথম প্রশ্নে চলে যাব। দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, একদম সোজা একটা প্রশ্ন এবং প্রায়শই বিভিন্ন পরীক্ষাগুলোতে কমন আসে। পৃথিবীর বাইরের স্তরটির নাম কি? ইউপিএসসি প্রিলি এবং এসএসসি যেটা স্টাফ সিলেকশন কমিশনের যে পরীক্ষাগুলো সেগুলোতে এই কোশ্চেনটা এসেছে। তো অপশানগুলো দেখে নিই। এ মেন্টল, বি ক্রাস্ট, সি কোর, ডি অ্যাস্টোনোস্ফিয়ার। এটা একদমই সোজা একটা প্রশ্ন এবং আমরা সকলেই জানি যে পৃথিবীর বাইরের স্তরটিকে বলা হয় ক্রাস্ট, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে বি। এখানে আমি যদি তোমাদের গ্রাফিক্যালি তুলে ধরার চেষ্টা করেছি জিনিসগুলো, দেখো এটা হচ্ছে শিয়াল এবং সীমা, এই দুটো শিয়াল এবং সীমা নিয়ে আমাদের ক্রাস্ট গঠিত। শিয়াল শব্দের অর্থ হচ্ছে কি সিলিকা এবং অ্যালুমিনিয়াম, অর্থাৎ যেটা মহাদেশীয় অংশ, আর মহাসাগরীয় অংশ যেটা সীমা ভারী এবং ঘনত্বের দিক থেকে অধিক শিয়ালের থেকে, সেটাকে আমরা বলছি সিলিকা এবং ম্যাগনেসিয়াম। ওকে, তাহলে প্রথম প্রশ্নের উত্তর বি। চলে যাব দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নতে কি বলেছে দেখো, পৃথিবীর কোন স্তরটি প্রাথমিকভাবে লোহা এবং নিকেল দিয়ে গঠিত? এটাও ইউপিএসসি প্রিলি 2018-তে এসেছে। অর্থাৎ লোহা এবং নিকেল যখনই আমাদের বলবে তখনই আমাদের সব থেকে লোয়ার কোরের দিকে আমরা বা নিচের দিকে আমরা যাব, ইন্টেরিয়র আর্থের দিকে। অপশানগুলো দেখে নিই। এ ক্রাস্ট, বি মেন্টল, সি কোর এবং ডি লিথোস্ফিয়ার। তার মধ্যে ক্রাস্ট তো হবে না, ক্রাস্ট হচ্ছে একদম উপরের অংশ এবং ক্রাস্ট আমরা এখনই পড়লাম কোন কোন উপাদান দিয়ে তৈরি। মেন্টলের ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি তাহলে কিন্তু লোহা এবং নিকেল থাকে না, এখানে থাকে বিভিন্ন ধরনের অলিভিন এবং পাইরক্সিন জাতীয় আলট্রাম্যাফিক রক। কোরে দেখি, কোরে কিন্তু থাকে দুটো আউটার এবং ইনার কোর, দুটোর ক্ষেত্রেই আমরা যদি দেখি এটা আউটার কোর এবং ইনার কোর, এখানে উভয় ক্ষেত্রেই কিন্তু লোহা এবং নিকেল থাকে। সুতরাং আমাদের অ্যান্সার হয়ে যাবে কোর। আর লিথোস্ফিয়ার কোনটা? লিথোস্ফিয়ার হচ্ছে এই আর্থ ক্রাস্ট এবং অ্যাস্টেনোস্ফিয়ারের কিছুটা পার্ট নিয়ে আমাদের লিথোস্ফিয়ারের অন্তর্গত, অর্থাৎ যেটাকে আমরা শিলামণ্ডল বলি। ওকে, এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে কেন করে আমাদের লোহা এবং নিকেল এই দুটো উপাদান সব থেকে বেশি পরিমাণে থাকে। এবার চলে আসি 3 নম্বর প্রশ্ন। কি বলেছে, মহাদেশীয় ক্রাস্টের আনুমানিক বেদ কত? অর্থাৎ যেটা আমাদের শিয়ালের অংশ, সেই শিয়ালের অংশের বেদটা কত সেটা আমাকে জানতে চাইছি। তাহলে দেখো এ অপশানগুলো দেখি। এ 5 থেকে 10 কিমি, বি 30 থেকে 50 কিমি, সি 100 থেকে 150 কিমি, ডি 200 থেকে 300 কিমি। এর মধ্যে আমরা জানি যে সাধারণত এই এত বেদ 200 থেকে 300 বা এর বেশি কোনোটাতে থাকে না, সুতরাং আবার 5 থেকে 10 কিমি এত কমও হয় না। তার মানে এই দুটো অপশন আমাদের আগে ক্যান্সেল করতে হবে। তাহলে পড়ে থাকলো বাকি দুটো। তার মধ্যে আমরা যদি দেখি ক্রাস্টের বা শিয়ালের অংশ থাকে 30 থেকে 50 কিমি, অর্থাৎ বি হবে আমার অ্যান্সার। এবার এখানে তোমাদের বিভিন্ন বুকস বা ইন্টারনেটে বা যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো আছে সেখানে দেখবে বিভিন্নভাবে এই 50 থেকে কখনো 50 থাকে, কখনো 60 থাকে, কখনো আবার 70ও থাকে, অর্থাৎ এইটা ভ্যারি করে। তো সেই জন্য তোমরা একটু মনে রাখবে যে এখানে 30 থেকে 50 না দিয়ে 30 থেকে 60ও দিতে পারে, 60 না দিয়ে 70ও দিতে পারে, তাহলে কিন্তু দুটো ক্ষেত্রেই একই হবে। এবার কেন এই বেদটা এতটা বেশি? আমরা জানি যেটা আমাদের সীমা অংশ তার বেদটা কিন্তু তুলনামূলকভাবে কম, অর্থাৎ এখানে যদি দেখি এই দেখো সীমার এর বেদটা কিন্তু কম, কিন্তু শিয়ালের যে অংশটা অর্থাৎ যেটা পর্বতের নিচে আছে তার বেদটা অনেক বেশি। আমরা আইসোস্ট্যাসিস থিওরিতে পড়েছি যে যে বেশি উঁচু তার বেদ বা তার শেকড়টা তত বেশি নিচে পতিত থাকে অ্যারির মত অনুসারে। তো সেই জন্য এখানে মনে রাখবে যে সমুদ্রের তলদেশে শিয়ালের অংশ কিন্তু তুলনামূলকভাবে কম বেদযুক্ত, কিন্তু পর্বতের পাদদেশে এটা অধিক বেদযুক্ত বা উইথটা অনেক বেশি আছে। তার মানে এখানে আমাদের অ্যান্সার হবে 30 থেকে 50 কিমি। এখানে আমি তোমাদের সুবিধার্থে
এই প্রত্যেকটা লেয়ারের কতটা গভীরতা রয়েছে সেটা ইন কিলোমিটার এবং ইন মাইল দুটোতেই আমি এখানে তোমাদের তুলে ধরেছি, যাতে করে তোমাদের এখান থেকে যদি বেদ সংক্রান্ত কোনো প্রশ্ন আসে অর্থাৎ ডেপথ রিলেটেড কোনো কোশ্চেন যদি আসে তাহলে যাতে খুব সহজে তোমরা অ্যান্সার করতে পারো। এবং এখান থেকে ধরো আর্থের রেডিয়াস কত সেটাও দিতে পারে, আর্থের সব থেকে প্রত্যেকটা লেয়ারের কত গভীরতা সেটাও দিতে পারে। তো সেই জন্য তোমরা এই পার্টটা দেখো, এবং আমি এটা পিডিএফ সহকারে তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো প্রত্যেকটা কোশ্চেন এবং সাথে যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে। ওকে, নেক্সট চলে আসি 4 নম্বর কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, দ্য বাউন্ডারি বিটুইন দ্য ক্রাস্ট অ্যান্ড মেন্টল ইজ নোন। কি নামে ডাকা হয় বাউন্ডারি ক্রাস্ট এবং অর্থাৎ মেন্টল এবং ক্রাস্টের মধ্যবর্তী সীমানাকে? এটা পরীক্ষাটা এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু এই কোশ্চেনটা নয়, এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো বিভিন্ন সময় 2019, 2017 এবং 2018 নেট এক্সামে এসেছে। তাহলে দেখো এখানে তোমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে কতগুলি বিযুক্তি তল তুলে ধরেছে। এ গুটেনবার্গ বিযুক্তি, বি মোহবিসিক ডিসকন্টিনিউটি, সি লেহম্যান বিযুক্তি বা অসঙ্গত তল, ডি কর্নট ডিসকন্টিনিউটি বা কর্নট অসঙ্গত তল, ই রেপিটি ডিসকন্টিনিউটি। 5টা আমাদের যে বিযুক্তি রেখা বা বিযুক্তি তল রয়েছে, তো সেইগুলো এখানে তোমাদের তুলে ধরেছে, তার মধ্যে কোনটা হতে পারে আমাদের অ্যান্সার। এখান থেকে আমি তোমাদের এর একটা গ্রাফ তুলে ধরবো, যেখান থেকে আমরা প্রত্যেকটা ডিসকন্টিনিউটি লেভেল কার মধ্যে অবস্থান করেছে সেটা পেয়ে যাব। এখানে শুধু ওই একটা হয়তো দিয়েছে যে ক্রাস্ট এবং মেন্টলের মধ্যে, সেটা আমরা জানি যে মোহবিসিক বিযুক্তি তল, এই যে মোহবিসিক ক্রাস্ট এবং আপার মেন্টলের মধ্যে রয়েছে মোহবিসিক বিযুক্তি তল, সেটা আমরা পেয়ে যাব। কিন্তু বাকিগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রায়শই কোশ্চেন আসে। কোনো একটা বিযুক্তি তল তুলে দিয়ে বলতে পারে যে এটা কোন লেয়ারের মধ্যে অবস্থিত, বা এইভাবেও কোশ্চেন দিতে পারে। তো সেই জন্য আমাদের এটা মনে রাখা একটু ডিফিকাল্ট হয়। তাই আমি একটা এখানে তোমাদের ট্রিক ইউজ করতে বলবো, যেটা মনে রাখতে সুবিধা হবে। দেখো সিএম আর জিএল, অর্থাৎ আমরা জানি যে আমার কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হয় একদম গ্রাউন্ড লেভেলে হলে সে সব থেকে ভালো, অর্থাৎ মুখ্যমন্ত্রী যদি একদম গ্রাসরুট লেভেল বা গ্রাউন্ড সাধারণভাবে মিশতে পারে তাহলে সেটা খুব ভালো। সেই থেকেই একটা ট্রিক্স এসেছে সিএম আর জিএল, অর্থাৎ চিফ মিনিস্টার গ্রাউন্ড লেভেলের লোক। সিএম একদম ওপর থেকে দেখো, গ্রাউন্ড লেভেল বলতে নিচের অংশ। দেখো এল, আমি যদি একটা করে ডিসকাস করি, সি সমান কনরাড ডিসকন্টিনিউটি, এম সমান মোহবিসিক ডিসকন্টিনিউটি, আর সমান রিপিটি, জি সমান গুটেনবার্গ ডিসকন্টিনিউটি এবং এল সমান লেহম্যান ডিসকন্টিনিউটি। তার মানে আমরা যদি এই সিএম আর জিএলটাকে মনে রাখতে পারি তাহলে কিন্তু পুরো অংশটাই আমাদের খুব সহজে মনে রাখতে পারবো। ওকে, আমি এভাবে মনে রাখতাম, তোমাদেরকে তাই ট্রিকটা বললাম যাতে করে তোমরা খুব সহজে বুঝতে পারো। এছাড়াও এর সঙ্গে সঙ্গে আমি তোমাদের একটা টেবিল এখানে তুলে ধরেছি, দেখো যেখানে প্রত্যেকটা ডিসকন্টিনিউটি, তাদের গভীরতা কত, তাদের কোন অংশটাকে পৃথক করেছে এবং কে দিয়েছে, কত সালে দিয়েছে, সমস্ত কিছু এখানে আমি এই টেবিলের মাধ্যমে তুলে ধরেছি, যাতে করে তোমাদের এইখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব সহজেই সলিউশন করতে পারো। নেক্সট চলে যাই 5 নম্বর প্রশ্ন কি বলেছে, দ্য আর্থ ইনার কোর, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর কোরটি হলো, 4টে অপশন দিয়েছে, এ লিকুইড, বি সলিড, সি গ্যাস, ডি প্লাজমা। এবার এখানে আমি যে কোশ্চেনটা আমি আমার যখন আমি পরীক্ষা দিতাম তখন আমি যে ট্রিকটা ফলো করতাম, যে আমাকে দেখতে হবে কোন অপশানগুলো আগে আমি ক্যান্সেল করব, অর্থাৎ বাদ দেব। তাহলে দেখো প্রথম যেটা আমার মাথায় আসবে সেটা হচ্ছে এই গ্যাস। আমরা পৃথিবীর অভ্যন্তরভাগে কোথাও গ্যাস রিলেটেড বা গ্যাস আছে সেটা কিন্তু আমরা পাই না, তাহলে প্রথমে এটা বাদ। নেক্সট দেখবো আমরা প্লাজমা। দেখো প্লাজমা একটা এমন পদার্থ বা এমন একটা পদার্থের সিচুয়েশন যেখানে পদার্থটা গলিত, শক্ত এবং গ্যাস, এই 3টে পদার্থের কম্বিনেশনে একটা যে সিচুয়েশন তৈরি হয় তাকে আমরা প্লাজমা বলে থাকি, প্লাজমা সিচুয়েশন বলে। তো এই ধরনের সিচুয়েশন আমরা কিন্তু কোথাও পাই না, কিন্তু যেটাকে আমরা বলি ভিসকোসিটি বা অর্ধতরল, সেই লেয়ারটা আমরা পাই, সেই লেয়ারটা পাই কোথায়, অ্যাস্টেনোস্ফিয়ার স্তরে। কিন্তু এখানে বলেছে কি কোর। এবার কোরের মধ্যে দুটো হয়, একটা হচ্ছে লিকুইড আর সলিড। তো এই লিকুইড এবং সলিডের মধ্যে কোনটা হতে পারে? আমরা যদি দেখি তাহলে আমাদের গ্রাফ অনুযায়ী আমরা আউটার কোর, অর্থাৎ যেটা কোরের ওপরের অংশ, সেইটা কিন্তু কি হিসাবে থাকে, লিকুইড হিসাবে। আর ইনার কোর অর্থাৎ যেটা একদম পৃথিবীর কেন্দ্রে রয়েছে সেটা কিন্তু সলিড হিসাবে থাকে। তাহলে তোমাদের এখানে যে প্রশ্নটা দিয়েছে যে ইনার কোর কি অবস্থায় থাকে, ইনার কোর সলিড অবস্থায় থাকে। এবার কেন সলিড সেটা কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে, তাই আমি তোমাদের জাস্ট একটু বলছি যে ইনার কোরটা দেখো সব থেকে ভেতরের অংশ, এই অংশটা থাকে ইনার কোর।
আর পৃথিবীর এই উপরের অংশে পুরো যে লেয়ারগুলো আছে সমস্ত লেয়ারগুলো অবস্থান করে আছে। তো এই ওপরের অংশ থেকে হিউজ পরিমাণ প্রেসার নিচের লেয়ারের ওপর থাকে, ফলে প্রচণ্ড চাপে এই ইনার কোরটা কি হয়ে যায়, সলিড রূপে অবস্থান করে। এটা যদিও টেম্পারেচার কিন্তু এখানে সব থেকে বেশি, ইনার কোরের টেম্পারেচার আমরা জানি সব থেকে বেশি, কিন্তু যেহেতু প্রচণ্ড চাপে রয়েছে তাই এটা লিকুইড হয়ে থাকে, সলিড হয়ে থাকে। নেক্সট চলে যাব 6 নম্বর প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য মেন্টল ইজ নোন ফর ইটস সেমি ফ্লুইড অর ডাকটাইল বিহেভিয়ার। এখনই যেটা আমরা বললাম যে এর মধ্যে মেন্টলের কোন অংশটা সেমি ফ্লুইড হিসাবে থাকে বা ডাকটাইল বিহেভিয়ার থাকে। ডাকটাইল মানে ওই তরল সান্দ্র প্রকৃতি। অপশনগুলো দেখি, এ লিথোস্ফিয়ার, বি অ্যাস্থেনোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি আউটার কোর, ই ব্রায়োস্ফিয়ার এবং সি ক্রায়োস্ফিয়ার। এইখান থেকে আমাদের এই সি, বি এবং এফ এই তিনটে স্ফিয়ার সম্বন্ধে হয়তো আমাদের কনসেপ্ট কারণেই, এবং যাদের আছে তারা তো খুবই ভালো, তোমরা অনেক পড়াশোনা করেছো। তো দেখো, লিথোস্ফিয়ার আমরা জানি আর্থের ওপরের অংশ, যেটা শিলামণ্ডল বলা হয়। অ্যাস্থেনোস্ফিয়ার মেন্টলের ওপরের অংশ, এটাই হবে আমাদের অ্যান্সার, যে কোন অংশটি সেটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। কিন্তু এই লেয়ারগুলো আমাদের জানতে হবে, কারণ পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসতে পারে। মেসোস্ফিয়ার কি? তাহলে দেখো, এই যে লেয়ারগুলোর মধ্যে আমরা আউটার কোর সম্বন্ধেও জানি, মেসোস্ফিয়ারটা জানি না। মেসোস্ফিয়ার কোনটা? মেসোস্ফিয়ার হচ্ছে আমাদের বলা হয় মেন্টলের যে পার্টটা রয়েছে অর্থাৎ মধ্যভাগে, এটা বিভিন্ন ক্লাসিফিকেশন তো করা হয়, ইনার কোরকে আমরা বিভিন্ন ভাগে ক্লাসিফাই করি। যেমন এটা এক ধরনের ক্লাসিফিকেশন, সিয়াল, সীমা, মেন্টল, আপার লোয়ার, এভাবে ক্লাসিফাই, আর একটা বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা যায়। সেই অনুসারে মেসোস্ফিয়ার বলা হয় মেন্টলকে, পুরো মেন্টালের যে অংশ আপার এবং লোয়ার মেন্টালকে বলা হয় মেসোস্ফিয়ার। আর ব্রায়োস্ফিয়ার বা সেন্টোস্ফিয়ার বলা হয় কোরের অংশকে। ইনার কোর এবং আউটার কোরকে একসঙ্গে বলা হয় ব্রায়োস্ফিয়ার। এটা আমি একটা পরে গ্রাফ দিয়ে সেটাকে আইডেন্টিফাই করে দেবো। তার মানে মেসোস্ফিয়ার এবং ব্রায়োস্ফিয়ার কিন্তু ইনার কোরের সঙ্গে রিলেটেড। আরেকটা পড়ে থাকলে এফ, ক্রায়োস্ফিয়ার, এটা কিন্তু আমাদের এই ইন্টারনাল স্ট্রাকচারের সঙ্গে রিলেটেড নয়। এই ক্রায়োস্ফিয়ার হচ্ছে আমাদের একদম পারমাফ্রস্ট রিজিয়ন, অর্থাৎ যে অঞ্চলগুলোতে অল টাইম ফ্রোজেন থাকে, স্নো বা গ্লেসিয়ার রিলেটেড থাকে, আইস শিট থাকে, সেই অংশগুলোকে আমরা বলি ক্রায়োস্ফিয়ার। তাহলে এই পার্টটা কিন্তু কোনোটাই রিলেটেড নয়, বাকি 5টা আমাদের রিলেটেড ছিল। ওকে, নেক্সট 7 নম্বরে দেখো কি বলেছে, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে তথ্যের প্রাথমিক উৎস কি। অর্থাৎ ইন্টারনাল স্ট্রাকচার, এই যে আমরা লেয়ারগুলো পেয়েছি সেগুলো কার মাধ্যমে পেয়েছি বা কার সাহায্যে। এ ডিরেক্ট ড্রিলিং, বি সিসমিক ওয়েভ, সি স্যাটেলাইট ইমেজারি, ডি ভলকানিক ইরাপশন। তাহলে এখানে ডিরেক্ট ড্রিলিং এবং স্যাটেলাইট ইমেজারি এই দুটো হবে না, কারণ স্যাটেলাইট ইমেজারি আমরা আর্থ সারফেসের উপরের বিভিন্ন ছবিগুলো নিতে সাহায্য করে, আর ড্রিলিং তো এমনি নর্মালি আমরা গর্ত খোঁড়াকে বলা হয়। তাহলে এখানে থাকলো ভলকানিক ইরাপশন এবং সিসমিক ওয়েভ। ভলকানিক ইরাপশন কেন হবে না, তার কারণ আমরা জানি যে অ্যাস্ট্রোস্ফিয়ার থেকেই কিন্তু ম্যাগমাগুলো রিলিজ হয় এবং ওখানেই ম্যাগমা চেম্বার আছে, ফলে ভলকানিক ইরাপশন আপ টু আপার মেন্টল পর্যন্ত কভার করতে পারবে। কিন্তু সিসমিক ওয়েভ, পিএস, এই দুটো তরঙ্গের মাধ্যমেই কিন্তু আমরা মূলত পৃথিবীর ইন্টারনাল স্ট্রাকচার সম্বন্ধে আইডেন্টিফাই করতে পারি। এই যে দেখো, একটা আমি গ্রাফ দিয়েছি যেখান থেকে একদম এপি সেন্টার থেকে যখন ওয়েভগুলো আসছে তারা ছড়িয়ে পড়ছে। এখানে তোমাদের একটা কোশ্চেন থাকে যে স্যাডোজোন থেকে কোশ্চেন আছে, স্যাডোজোন কতটা থেকে কত দূর পর্যন্ত। আমি অনেকের কনফিউশন থাকে, অনেকে আবার এটা একদম ক্লিয়ারলি জানো যে 104 থেকে 104 ডিগ্রি পর্যন্ত থাকে এস ওয়েভের স্যাডোজোন, আর 104 থেকে 143 অর্থাৎ এই অংশটাতে রয়েছে আমার 180। এখানে যদি 180 ডিগ্রি থাকে তাহলে এই 180 থেকে এদিকে 104 ডিগ্রি আর এদিকে 104 ডিগ্রি, কোথাও কোথাও দেখবে 105 আছে, কোথাও 106 আছে, সেটা বিষয় নয়, তবে 104 হচ্ছে সব থেকে অথেন্টিক, তো ওটাকেই ইউজ করবে তোমরা। আর এটা গেল কি 104 থেকে 104 ডিগ্রি পর্যন্ত এস ওয়েভের ছায়া অঞ্চল। একই রকমভাবে পি ওয়েভের একটা ছায়া অঞ্চল আছে, এই 104 থেকে 143 এইটুকু অংশ, যে ব্ল্যাক করা আছে, গ্রে করা আছে, এইটুকু অংশ, অর্থাৎ 143 ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে আমাদের পি ওয়েভের শ্যাডোজোন। এর ঠিক ওয়েস্টার্ন সাইডে যেমন আছে, ঠিক ইস্টার্ন সাইডেও 104 থেকে 143 পর্যন্ত পি ওয়েভের শ্যাডোজোন আছে। এবার কেন হয়, কি কারণে, সেটা তোমরা অনেকেই জানো, যদি না জানো একটু বই পড়ে নিতে। ওকে, নেক্সট 8 নম্বরে চলে আসি। দেখো 8 নম্বরে কি বলেছে, এখানে একটা অ্যাসেশন এবং রিজন দিয়েছে।
অ্যাসেসানে কি বলেছে, অ্যাস্টেনোস্ফিয়ার হলো লিথোস্ফিয়ারের নিচের একটি দুর্বল নমনীয় স্তর। অর্থাৎ অ্যাস্টেনোস্ফিয়ার হচ্ছে নিচের একটা অংশ, আমরা জানি লিথোস্ফিয়ারের নিচের অংশ, কিন্তু মেসোস্ফিয়ারের উপরের অংশ বা মেন্টলের উপরের অংশ। এটি টেকটনিক প্লেটের গতিবিধি সহজতর করে, অর্থাৎ টেকটনিক প্লেট অর্থাৎ প্লেট টেকটনিকের জন্য এটা কার্যকরী। হ্যাঁ, সেটা অবশ্যই, কারণ আমরা জানি যে অ্যাস্টেনোস্ফিয়ার স্তরেই প্লেটগুলো মুভ করে সান্দ্র তরল পদার্থের উপরে, ম্যাগমার উপরে, তার কারণেই প্লেট টেকটনিক হয়। এবার অ্যান্সারগুলো কি বলেছে, বোথ এ অ্যান্ড আর আর ট্রু, অর্থাৎ অ্যাসারশন এবং রিজন ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বিতে বলেছে বোথ এ অ্যান্ড আর ট্রু বাট আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন। সি বলেছে কি এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, ডি বলেছে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। তাহলে এই দুটো হবে না, কারণ আমরা জানি যে দুটোই কিন্তু সঠিক। এবার কারেক্টলি এক্সপ্লেন করছে কিনা সেটা আমাদের জানতে। আমি একটু আগেই বললাম যে অ্যাস্টেনোস্ফিয়ার স্তরে লিকুইড বা সান্দ্র অবস্থায় ম্যাগমা থাকার কারণেই কিন্তু প্লেটগুলো মুভ করতে পারে, এবং এটা নরম এবং দুর্বল স্তর, নমনীয় স্তর। তার মানে আমাদের অ্যাসারশনকে রিজন কিন্তু এক্সপ্লেন করছে। সুতরাং অ্যান্সার হয়ে যাবে এ, বোথ এ অ্যান্ড আর ইজ ট্রু এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, দ্য ওশানিক ক্রাস্ট, অর্থাৎ সামুদ্রিক ক্রাস্ট। এখানে আমি তোমাদের ইংলিশ এবং বাংলা দুটোতেই দিয়েছি, কারণ দুটো ক্ষেত্রেই তোমাদের লক্ষ্য রাখতে হবে। যারা বিশেষ করে জিওগ্রাফিতে নিয়ে আমরা যারা পড়ি তারা জানি যে ইংরেজি টার্মগুলো কিন্তু প্রায়শই পরীক্ষায় আসে, বাংলা টার্মগুলো আসে না। ইভেন এমন কিছু বাংলা টার্ম আছে যেগুলোর আমরা মানেই খুঁজে পাবো না, তার জন্য আমাদের ইংলিশ টার্মগুলো কিন্তু দেখতেই হবে। তো পরীক্ষার ক্ষেত্রেও তোমরা এই নীতি ফলো করবে, যে যখন বাংলা শব্দটা বুঝতে পারবে না সেটার ইংলিশ টার্মটা বুঝে নেবে, দেখে নেবে একবার, তাহলে তোমাদের প্রশ্ন করতে অনেক সুবিধা হবে। এতে কি বলেছে দেখো, এ গ্রানাইট, বি ব্যাসল্ট, সি স্যান্ডস্টোন, ডি লাইমস্টোন। অর্থাৎ সামুদ্রিক ক্রাস্ট কোন শিলা দিয়ে গঠিত। এটা আমাদের দেখতে হবে যে বেলে পাথর, চুনাপাথর এই দুটো হবে না, কারণ সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে আগ্নেয়গিরি রয়েছে, সেই আগ্নেয়গিরি থেকে ম্যাগমাগুলো উৎপন্ন হয়, তার মানে বেলে পাথর, চুনাপাথর হবে না, এগুলো হচ্ছে সব সেডিমেন্টারি রক। এবার গ্রানাইট ও ব্যাসাল্টের মধ্যে কোনটা হবে। গ্রানাইট আমরা জানি যেটা ভূপৃষ্ঠের অভ্যন্তরে সঞ্চিত হয়, তাকে আমরা গ্রানাইট শিলা, মানে ম্যাগমা ভূ অভ্যন্তরে সঞ্চিত হলে তাকে গ্রানাইট শিলা গঠিত হয়। ব্যাসাল্ট হচ্ছে বাইরে, আর সমুদ্র পৃষ্ঠ মানে সমুদ্রের তলদেশ যেহেতু বলেছে, তাহলে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, তার মানে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ব্যাসাল্ট। ওকে, দেখো এই যে ওশানিক ক্রাস্ট ব্যাসাল্টের জন্য মূলত দায়ী। এখানেও একই রকম, আমি প্রত্যেকটা ক্রাস্টে কোন কোন পদার্থগুলো কি দিয়ে তৈরি সেগুলো দেওয়া আছে বাংলা এবং ইংরেজিতে, সেটা তোমরা দেখে নিও ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়ালস হিসেবে। নেক্সট 10 নম্বরে আমরা দেখি যে একটা ম্যাচিং দেওয়া হয়েছে, যে ম্যাচিংটার সঙ্গে কোন অ্যান্সারটা হবে সেটা মিলিয়ে দেখাতে বলেছে। দেখো এই ম্যাচিংগুলোর ক্ষেত্রে একটা সুবিধে কি, যদি একটার অ্যান্সার তুমি জানো সঠিকভাবে, তাহলে অনেক সময় একটা দিয়েই বাকিগুলো ম্যাচ করা যায়। এমন হয়তো তোমার অপশান যেগুলো থাকে সেখানে এমন দিল যে একটা যদি ম্যাচ করাতে পারো তাহলে বাকিগুলো খুব সহজেই মিলে যায়, তো সেক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। আবার অনেক সময় এমন দেয় চারটেই কনফিউজিং। এখানে দেখি কি আছে, এতে কি বলেছে ক্রাস্ট, বিতে বলেছে মেন্টাল অর্থাৎ সিতে বলেছে আউটার কোর, এবং ডিতে বলেছে ইনার কোর। 4টে লেয়ারই দেওয়া আছে এবং তাদের বৈশিষ্ট্যগুলো কি তার সঙ্গে ম্যাচ করাতে বলেছে। একে গিয়েছে গলিত লোহা ও নিকেল দিয়ে তৈরি তরল স্তর। গলিত লোহা নিকেল দিয়ে তৈরি তরল স্তর হচ্ছে আউটার কোর, এটা আমরা জানি। মেন্টাল সবচেয়ে বাইরের কঠিন স্তর, এটা আর্থ ক্রাস্ট। আধা কঠিন প্লেট চলাচলের জন্য দায়ী মেন্টাল। অন্তঃকোর কঠিন ও ঘনস্তর লোহা দিয়ে তৈরি, তাহলে এটা ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হবে A2, B3, C1 এবং D4। এই প্রশ্নটা দেখো 11, কি বলেছে, নিচের কোনটি মেন্টাল সম্পর্কে সঠিক। অর্থাৎ আমাদের গুরুমণ্ডল সম্পর্কে সব থেকে সঠিক কোনটা। এ পৃথিবীর সবচেয়ে ঘন স্তর, বি প্লেট টেকটনিকের গতির জন্য দায়ী, সি এটি সম্পূর্ণরূপে তরল, এবং ডি এটি সিলিকেট সমৃদ্ধ যৌগ। তাহলে সবচেয়ে ঘন স্তর এটা নয়, কারণ আমরা সবচেয়ে ঘন স্তর জানি ইনার কোর। বি প্লেট টেকটনিকের গতির জন্য দায়ী, এটা ঠিক, কারণ এখানে অ্যাস্টেনোস্ফিয়ার স্তর আছে, তাই এর উপর দিয়ে প্লেট টেকটনিক করে। এটি সম্পূর্ণরূপে তরল, তাই নয়, কারণ উপরের অংশটা যেটা অ্যাস্টেনোস্ফিয়ারের লেয়ার সেটাই তরল, বাকিটা কিন্তু সলিড। ডি এটি সিলিকেট যৌগ সমৃদ্ধ করে, কারণ বি সি নয়, কিন্তু ডিটা হবে কি হবে না সেটা আমাদের জানতে হবে। দেখো মেন্টালের মধ্যে যে দুটো উপাদান থাকে, একটা হচ্ছে অলিভিন আর একটা হচ্ছে পাইরক্সিন, মূলত ব্যাসাল্টিক শিলা।
এগুলো কি কি দিয়ে তৈরি, তাদের উপাদানগুলো যদি দেখি তাহলে আমরা বুঝে যাব যে এটা সিলিকেট সমৃদ্ধ কিনা। দেখো অলিভিনের যেটা হচ্ছে Mg ম্যাগনেসিয়াম, লোহা এবং সিলিকা, Si4 অর্থাৎ সিলিকা থাকে। পাইরক্সিনের ক্ষেত্রেও আমরা যদি দেখি Mg, Fe এবং ক্যালসিয়াম এবং তার সঙ্গে সঙ্গে সিলিকা। তার মানে এই মেন্থলে কিন্তু সিলিকেট যৌগ আছে এবং প্রচুর পরিমাণেই আছে, তাই জন্য বি এবং ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট এখানে তোমাদের এক্সপ্লেনেশনটা দেওয়া আছে। 12-এ কি বলেছে, আবার একটা অ্যাসারশন এবং রিজন দিয়েছে, যেখানে বলেছে যে মেন্টল প্লেট চলাচলের জন্য দায়ী। কারণটা কি না, মেন্টলের মধ্যে সঞ্চালন প্রবাহ থাকে, কনভেকশন কারেন্ট তৈরি হয়। এর তাহলে কোনটা ঠিক হবে, আমি অপশানগুলো আর বলছি না শুধু সময়ের জন্য। দেখো মেন্টল প্লেট চলাচলের জন্য দায়ী, এটা আমরা সকলেই জানি। এবং কনভেকশন কারেন্ট কোথায় দেখা যায়, কনভেকশন কারেন্টের কনসেপ্ট আমরা আর্থার হোমসের যে প্লেট মুভমেন্টের যে তত্ত্ব সেখানে আমরা দেখেছি। কনভেকশন কারেন্ট কি, মেন্টলের ওপর থেকে একটা এরভাবে প্রবাহ আসে, যেখানে উত্তপ্ত হয় ম্যাগমা বাইরে, ভেতরের অংশ থেকে বাইরে উপরের দিকে উঠে আসে এবং এই অংশে শীতল হয়ে প্লেটের ওপর ধাক্কা খেয়ে আবার নিচে চলে যায়। এইভাবে একটা চক্রাকার আবর্তন চলতে থাকে, সেটাকেই আমরা কি বলি, কনভেকশন কারেন্ট। এবং তার ফলেই প্লেটগুলো পরস্পরের অভিমুখে আসে, এদিকেও যেমন চলতে থাকে এদিকেও ঠিক একই রকম একটা মুভমেন্ট চলতে থাকে। সরি এদিকে, ফলে এই প্লেটটাও কিন্তু এদিকে এভাবে মুভ করে এবং এই অংশে আমাদের বিভিন্ন ধরনের দুটো প্লেটের সংঘর্ষে বিভিন্ন প্লেট টেকনিক, এটা এই জোনটাকে আমরা কি বলি, কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। এবং এখানে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো তৈরি। সুতরাং আমাদের এখানে অপশান এই সঠিক, উভয়ই সঠিক এবং রিজনটা অ্যাসারশনকে এক্সপ্লেন করছে। 13 নম্বর কোশ্চেন, কোন স্তরটি প্রাথমিকভাবে প্লেট টেকটনিক্সের চলাচলের জন্য সংবহন স্রোতের জন্য যায়? এটা আমরা এখনই পড়লাম, সেটা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার স্তর। 14 নম্বরে আমরা কি দেখব, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ডেনসিটি অফ দ্য আর্থ ইনার কোর, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ কোরের অ্যাপ্রক্সিমেট ডেনসিটি বলেছে কত, অভ্যন্তরীণ কোরের আনুমানিক ঘনত্ব কত। এবার আমরা জানি যে কোর হচ্ছে সব থেকে ঘনত্বযুক্ত অংশ, তাহলে এখানে সব থেকে বেশি যেটা আছে সেটাই আমার অ্যান্সার হওয়া উচিত, 15 থেকে 20। কিন্তু এই 15 থেকে 20 নয়, কারণ ঘনত্বটা বেশি দেওয়া আছে, কিন্তু আমাদের জানতে হবে ঘনত্ব হচ্ছে 10 থেকে 13 গ্রাম পার সেমি কিউব। এটা কখনো কখনো 10 থেকে 12 আছে, কোথাও 10 থেকে 12 বা 9 থেকে 12 এরকম অপশান থাকে। তো মোটামুটি যেটা থাকবে তোমরা সেটা চেষ্টা করবে এই 10, 9, 12, 13 এই রেঞ্জের মধ্যে যেন থাকে। ক্লিয়ার? তাহলে আমাদের সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট 15, হুইচ পার্ট অফ দ্য আর্থ লেয়ার ইজ মোস্ট ডেন্সার অ্যামং দ্য ফলোইং, নিচে যে লেয়ারগুলো বলেছে তার মধ্যে কোনটা সব থেকে ঘনত্বযুক্ত? এ ক্রায়োস্ফিয়ার, বি অ্যাসথেনোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি আউটার কোর, ই ব্রায়োস্ফিয়ার। এটা যতটা সোজা মনে হচ্ছিল কোশ্চেনটা ততটা কিন্তু নয়। দেখো এখানে কি কি বলেছে, ক্রায়োস্ফিয়ার এটা তো হবে না, কারণ ক্রায়োস্ফিয়ার আমরা আগেই পড়লাম যে এটা ইনার কোরের পার্ট নয়। অ্যাসথেনোস্ফিয়ার লেয়ার এটাও হবে না, কারণ এটা তরল ঘনত্বযুক্ত নয়, মেন্টলের অংশ। মেসোস্ফিয়ার কোনটা, আপার এবং লোয়ার মেন্টাল, অর্থাৎ ঊর্ধ্ব এবং নিম্ন গুরুমণ্ডল। তাহলে এটাও কিন্তু তুলনামূলকভাবে ঘনত্বযুক্ত, বাকি আগের দুটো থেকে ঘনত্বযুক্ত হলেও কোরের থেকে ঘনত্বযুক্ত নয়, আউটার কোরের থেকে নয়। আর কি বলেছে, ব্রায়োস্ফিয়ার, অর্থাৎ ব্রায়োস্ফিয়ার লেয়ারটাকেও তোমাকে ইনক্লুড করেছে। ব্রায়োস্ফিয়ার আগেও বলেছি, আউটার কোর এবং ইনার কোরের সমন্বয়ে গঠিত ব্রায়োস্ফিয়ার। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে সেটাই আমাদের কনফিউশন, আউটার কোর এবং ব্রায়োস্ফিয়ার। দেখো আউটার কোরের ঘনত্ব আমরা যদি দেখি 9 থেকে 11 গ্রাম পার সেমি কিউব এরকম থাকে, আর ব্রায়োস্ফিয়ার আউটার কোরকেও ইনক্লুড করেছে এবং ইনার কোরকেও ইনক্লুড করেছে। আর ইনার কোরের ঘনত্ব 10 থেকে 13 আমি না এখনই জানলাম গ্রাম পার সেমি কিউব। তাহলে ব্রায়োস্ফিয়ারের মধ্যে দুটোই আছে, ইনার কোর এবং আউটার কোর। তাহলে এখানে যেহেতু ইনার কোর ব্রায়োস্ফিয়ারকে ইনক্লুড করেছে, সেই জন্য আমাদের অ্যান্সার হওয়া উচিত কিন্তু ব্রায়োস্ফিয়ার। বোঝা গেল কেন আমি বললাম ব্রায়োস্ফিয়ার। এবার চলে এসো 16 নম্বর প্রশ্ন, হুইচ লেয়ার ইজ অলসো নোন এজ লোয়ার মেন্টাল। CSIR 2020-তে এসেছে এই কোশ্চেনটা, তার মানে একটু ঘুরিয়েই হবে। লোয়ার মেন্টাল কোনটাকে বলা হয়েছে এই অপশনগুলোর মধ্যে? এখানে কিন্তু কোথাও লোয়ার মেন্টাল বলা নেই, তাহলে আমাদের যেহেতু মেসোস্ফিয়ার ইনক্লুড করে আপার এবং লোয়ার মেন্টালকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে মেসোস্ফিয়ার। ক্লিয়ার?
এবার চলে এসে 17 নম্বর প্রশ্ন কি বলেছে, উপরের মেন্টলের প্রাথমিক খনিজ কোনটি? উপরের মেন্টলের প্রাথমিক খনিজ কোনটা? ওয়ার্জ, অলিভিন, ফেলসপার এবং পাইরক্সিন, এর মধ্যে কোনটা হবে? আমরা এখনই দেখলাম যে মেন্টলের অংশ থাকে অলিভিন এবং পাইরক্সিন। এবার এর মধ্যে কোনটা হবে? এই দুটোর মধ্যে। কোয়ার্জ তো হবে না, পৃথিবীর উপরের অংশে একটা খনিজ পদার্থ। ফেলসপারও একই রকম, পৃথিবীর ক্রাস্টের একটা খনিজ। এই অলিভিন এবং পাইরক্সিনের মধ্যে কোনটা? আমরা যদি দেখি তাহলে দেখো, এর মধ্যে অলিভিন থাকে সব থেকে পরিমাণ, আলট্রাম্যাফিক একটা শিলা, যার অলিভিনের পরিমাণ থাকে প্রায় 60% এবং পাইরক্সিন থাকে মাত্র 30%। তার মানে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে অলিভিন বি। এখানে ভুল অপশনগুলোর এক্সপ্লেনেশন দেওয়া আছে, তোমরা দেখে নিও, পিডিএফে দিয়ে দেবো। 18তে কি বলেছে, হুইচ লেয়ার ইজ রেসপন্সিবল ফর আর্থ ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের জন্য কোন ফিল্ডটা দায়ী? এইটা একটা খুব ভাইটাল প্রশ্ন। এখান থেকে এই ম্যাগনেটিক ফিল্ড থেকে প্রায়শই কোশ্চেন আসে, এবং যদি তোমাদের কোশ্চেন একটু ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে। অপশানগুলো দেখে নিই, এ ক্রাস্ট, বি মেন্টাল, সি আউটার কোর, ডি ইনার কোর। তাহলে বাদ দিয়ে আগে আমরা প্রথমে দুটো, এই দুটো কিন্তু হবে না, কারণ ক্রাস্ট এবং মেন্টাল থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না, তৈরি হয় কোর থেকে। এবার কোন কোর থেকে তৈরি হয় সেটা জানতে। দেখো আমি যদি পৃথিবীর লেয়ারটা ড্র করি তাহলে ইনার কোর যেটা, সেটা আমরা জানি সলিড, আর তার উপরে যে অংশটা আছে সেটা হচ্ছে আউটার কোর। এবার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার জন্য যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থগুলোর বিয়োজন ঘটা বা ডিকেইং, অবক্ষয়। তো এই অবক্ষয়টা মূলত যেখানে হয় সেটা হচ্ছে বাইরের কোর, এবং এই বাইরের কোরের যেহেতু বিয়োজন হয় তার মানে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং পদার্থগুলো গলিত অবস্থায় থাকে এই কারণে। আর ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য আমাদের প্রয়োজন তরল গলিত পদার্থ, যেখানে একটা ডায়নামোর মতো এফেক্ট সৃষ্টি হবে, যেখান থেকে বিদ্যুতের, আমরা যেমন ডায়নামো চালাই না বিদ্যুৎ উৎপন্ন করার জন্য, ঠিক সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয়। ইনার করে এই জিনিসটা হয়, এবং এইখান থেকেই কিন্তু পুরো অংশটাতে, অর্থাৎ আমরা আর্থ সারফেসের ওপরে, অ্যাটমসফিয়ারের উপরে যে ম্যাগনেটোস্ফিয়ার থাকে, সেই ম্যাগনেটোস্ফিয়ার পর্যন্ত পৃথিবীর এই ম্যাগনেটিক ফিল্ডটা আউটার কোর থেকে ছড়িয়ে পড়ে। এবার কেন আউটার কোর এখানে তৈরি হয়, এর আরও অনেক এক্সপ্লেনেশন আছে, সেগুলো আমি এখানে দেওয়াটা সম্ভব নয়, সেটা পরবর্তীকালে কোনো ভিডিওতে আলোচনা করব। তো এই ম্যাগনেটোস্ফিয়ার পর্যন্ত যে ম্যাগনেটিক ফিল্ড, তার সোর্স হচ্ছে কিন্তু আউটার কোর। ওকে, নেক্সট 19, এখানে এই যে দেখো ম্যাগনেটিক ফিল্ড, কারণ লিকুইড আয়রন থাকে সেই জন্য। 19 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, অনেক বড় প্রশ্ন একটা দিয়েছে, নিচের কোন বিবৃতিটি ভূমিকম্পের বেগ প্রোফাইল, অর্থাৎ ভূকম্প যে তরঙ্গ, সিসমিক যে ওয়েভগুলো, তার সঙ্গে পৃথিবীর আবরণের গঠনের মধ্যে সম্পর্ককে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে ভূমিকম্পের বেগ এবং পৃথিবীর গঠন। আবরণ, আবরণ বলতে এখানে মেন্টলের কথা বলা হয়েছে, কোনটা বর্ণনা করে? অপশানগুলো দেখে নিই। ক, গভীরতার সাথে সাথে ভূমিকম্পের বেগ ধীরে ধীরে বৃদ্ধি পায় মূলত খনিজ পদার্থের ঘনত্বের পরিবর্তনের কারণে, তাদের রাসায়নিক গঠনের জন্য নয়। খতে কি বলেছে, মেন্টলে ভূমিকম্পের বেগের প্রোফাইল মূলত সিলিকেট খনিজ পদার্থের তাপমাত্রা এবং চাপ পরিচিত পর্যায় দ্বারা প্রভাবিত হয়। গতে বলেছে, মেন্টল এবং কোরের সীমানায় ভূমিকম্প বেগের হঠাৎ বৃদ্ধি কেবল কঠিন মেন্টল থেকে তরল কোরে রূপান্তরের কারণে। এই অপশানটা হবে না, কারণ এখানে বেগের বৃদ্ধি পায় না, এটা বেগ হ্রাস পায়, কারণ যেহেতু তরল পদার্থ আউটার করে তরল আছে। ঘ কি বলেছে, পৃথিবীর গভীরতার সাথে সাথে ভূমিকম্পের বেগ ধীরে ধীরে বৃদ্ধি পায় মূলত তাদের রাসায়নিক গঠনের কারণে। অপশানগুলোর মধ্যে এখানে আমি যেটা মনে রাখতে হবে যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বা এই যে লেয়ারটা হচ্ছে, তার যে পদার্থের ঘনত্বের পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু তাদের রাসায়নিক গঠনের কারণে নয়, তাদের ঘনত্বের পরিবর্তন হয় মূলত তাপ এবং চাপের কারণে। তাহলে রাসায়নিক গঠন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ নয়, এবং রাসায়নিক গঠন পরিবর্তনের ফলে ভূমিকম্পের বেগ বৃদ্ধি পায় না, বৃদ্ধি পায় ঘনত্বের পরিবর্তনের কারণে। আমরা যদি দেখি তাহলে একদম আর্থ ক্রাস্ট থেকে নিচের দিকে যত যাব কোর পর্যন্ত, তত দেখব ঘনত্বের পরিমাণ বাড়তে থাকে, তার কারণেই কিন্তু ভূমিকম্পের বেগ পি এবং এস এর বেগ বৃদ্ধি পায়। এখানে কিন্তু মনে রাখতে হবে ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থের লেয়ারিংয়ের ক্ষেত্রে এল ওয়েভের কোনো ভূমিকা নেই, পি এবং এস ওয়েভই হচ্ছে মূল। তাহলে এখানে আমাদের অপশান ঘটা হবে না।
ঘটা যদি বাদ দিই তাহলে বাকি যেগুলো আছে দেখো, ক তো হবেই, অবশ্যই ক হবে, খ হবে কারণ সিলিকেট খনিজ পদার্থ থাকে, সে তার জন্য খ হবে। গ এই অংশটা হবে না, গটা হবে না কারণ এটা ভুল, এবং ঘ হবে না, অর্থাৎ ক এবং খ। কিন্তু অপশানে আমাদের এখানে কোথাও ক খ দেওয়া নেই, তার মানে এখানে অপশানগুলো ভুল আছে, কোথাও একটা ক এবং খ এইটা থাকা উচিত ছিল। ক্লিয়ার? তাহলে এ এবং বি এই দুটোই অ্যান্সার হবে। যদি তোমাকে ক এবং খ অপশানগুলো দেওয়া থাকতো 1 2 3 এরকম করে, তাহলে সেখানে আমরা পেয়ে যেতাম। ওকে, নেক্সট 20 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পৃথিবীর কেন্দ্র সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সবচেয়ে সঠিক? অর্থাৎ কোর সম্বন্ধে বলেছে, এটা আগের বারে মেন্টাল সম্বন্ধে বলেছে, এবার কোর সম্বন্ধে। ক ভেতরের কোরটি কঠিন, মূলত লোহা দিয়ে তৈরি, এটা ঠিক আছে এতক্ষণ পর্যন্ত। অন্যদিকে বাইরের কোরটি তরল, যা লোহা দিয়ে তৈরি। দেখো দুটোই কিন্তু বলেছে লোহা দিয়ে তৈরি, লোহা দিয়ে শুধু তৈরি নয়, কারণ লোহা এবং নিকেল, তার মানে ক হবে না। ক ভেতরের কোরটি কঠিন, মূলত লোহা ও নিকেল দিয়ে তৈরি, অন্যদিকে বাইরের কোরটি তরল, যা লোহা ও নিকেল দিয়ে তৈরি, একদম সঠিক খটা, কারণ দুটোই লোহা এবং নিকেল দিয়ে তৈরি, এবং ভেতরেরটা কঠিন, বাইরেরটা তরল। গ কি বলেছে, বাইরের কোরটি একটি কঠিন, যা মূলত লোহা এবং নিকেল দিয়ে তৈরি, ভুল এটা, বাইরের কোরটি কি তরল হয়, তাহলে কঠিন হবে না, ভুল, গ হবে না, এটাও রং। খ বাইরের কোরটি একটি কঠিন, মূলত নিকেল দিয়ে তৈরি, যখন ভেতরের কোরটি তরল, যা লোহা দিয়ে তৈরি, এটাও ভুল, কারণ লোহা এবং নিকেল উভয়ই থাকে, কারণ অপশান হয়ে যাবে আমাদের কেবল ঘ, বি। নেক্সট 21 নম্বর প্রশ্নে কি বলেছে, পৃথিবীর ভূত্বক এবং মেন্টলের মধ্যে একটি সীমানা, যেটা হচ্ছে মোহ ডিসকন্টিনিউটি, কার উল্লেখযোগ্য বিধির দ্বারা চিহ্নিত করা হয়? অর্থাৎ মোহবিষিক ডিসকন্টিনিউটি কোন তরঙ্গের সব থেকে, মানে কোন নিচের যে অপশনগুলো আছে তার মধ্যে কোনটার উপর ভিত্তি করে আইডেন্টিফাই করা হয়েছে? 1 নম্বরে পি তরঙ্গের ভূমিকম্প বেগ, এস তরঙ্গের ভূমিকম্প বেগ, পি এবং এস তরঙ্গের ভূমিকম্প বেগ উভয়ই, এবং ঘনত্ব। আমরা যদি দেখি আমাদের যে ছক আছে, আমি একটা ছক দিই, সেখানে দেখবে যে যখনই পি তরঙ্গটা ওই মেন্টলকে ক্রস, কোরকে ক্রস করে, যখনই সীমাটাকে ক্রস করে যাচ্ছে, তখনই আমরা দেখব যে ঘনত্বটা হঠাৎ করে 2.9 থেকে প্রায় 4.5-এ বেড়ে যায়, এবং এই ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে পি এবং এস তরঙ্গের যে স্পিডটা, সেটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। তার কারণেই কিন্তু আমরা এই মোহবিষিক বিচ্ছন্নিতা আইডেন্টিফাই করতে পেরেছি। তার মানে আমাদের এখানে অ্যান্সার যেটা হবে, যে 3 নম্বর অ্যান্সার কেবল 3, ডি, কেবল 3টাই হবে এখানে আমাদের উত্তর। এই দেখো শিলার ঘনত্বের কঠিনতা অনেক বেড়ে যায়, তার কারণেই পি এবং এস তরঙ্গের গতিবেগ বেড়ে যায়। 22 নম্বরে বলেছে কি, নিচের কোন ভূতাত্ত্বিক প্রক্রিয়াটি পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের এবং এর মধ্যে ঘটে যাওয়া প্রক্রিয়াগুলো দ্বারা সরাসরি প্রভাবিত হয় না? 1 নম্বর আগ্নেয়গিরি, 2 নম্বর ভূমিকম্প, 3 নম্বর রূপান্তরিত শিলার গঠন, 4 নম্বর সমুদ্র তলদেশের পলিজমা। আগ্নেয়গিরি তো ইন্টারনাল স্ট্রাকচার দ্বারা এফেক্টেড হয়, ভূমিকম্পও এফেক্টেড হয়, রূপান্তরিত শিলা গঠন চাপ ও তাপে শিলা রূপান্তর ঘটে, তার মানে মেটামরফিক রকও কিন্তু ইন্টারনাল স্ট্রাকচারের কারণেই ঘটে থাকে। কিন্তু যেটা হয় না সমুদ্রের তলদেশে পলি জমা, কারণ আমরা কি জানি সমুদ্রের তলদেশে পলি মূলত নদী দ্বারা বাহিত হয়ে জমা হয়, বিভিন্ন যে নদীগুলো আছে সেগুলো থেকে বাহিত হয়ে এসে জমা হয়, সেই জন্য এখানে অ্যান্সার হয়ে যাবে 4। 23 পৃথিবীর অন্তর্মুখী কোর সম্পর্কে নিচের কোনটি সঠিক? অর্থাৎ ইনার কোর সম্পর্কে কোনটা সঠিক, এখানে সেইটা আমাদের জানতে হবে। এটি অত্যধিক চাপের কারণে কঠিন ও যদিও তাপমাত্রা খুব বেশি, এটি প্রধানত লোহা ও নিকেল দিয়ে গঠিত, এটি কনভেকশন কারেন্টের মাধ্যমে পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি করে, এটি বহিঃকোর থেকে কম ঘনত্বে যুক্ত। তাহলে দেখো প্রথম 1 নম্বরটা সঠিক, 2 নম্বরটাও সঠিক, 3 নম্বরে কনভেকশন কারণ অ্যাস্থেনোস্ফিয়ার লেয়ারে হয়, আর বহিঃকোর থেকে কম ঘনত্ব যুক্ত, এটাও ভুল, কারণ বহিঃকোর থেকে বেশি ঘনত্ব যুক্ত। তার মানে 1 এবং 2 শুধুমাত্র সঠিক, তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক, যেখানে 1 2 রয়েছে। নেক্সট 24 পৃথিবীর কোন স্তরটি ভূমিকম্পীয় তরঙ্গের গতিতে সবচেয়ে বেশি বৃদ্ধি প্রদর্শন করে, যা মেন্টলের খনিজগুলির রূপান্তরের সঙ্গে সম্পর্কিত? অর্থাৎ
এখানে কিন্তু একটু কোশ্চেনটা ঘোরানো প্রশ্ন রয়েছে, টাফ আছে। পৃথিবীর কোন স্তরটি ভূমিকম্প তরঙ্গের গতিতে সবচেয়ে বেশি বৃদ্ধি প্রদর্শন করে, যা মেন্টলের খনিজগুলি রূপান্তরের সঙ্গে সম্পর্কিত? লিথোস্ফিয়ার, অ্যাস্টেনোস্ফিয়ার, ট্রানজিশন অঞ্চল এবং বহিঃকোর। এবার দেখো, বহিঃকোর হতে পারে, আর এই লিথোস্ফিয়ার তো হবে না, এখানে সবচেয়ে বেশি স্পিড থাকে না। অ্যাস্টেনোস্ফিয়ার ধরেও সবচেয়ে বেশি স্পিড থাকে না, কারণ এটি তরল। বহিঃকোরও স্পিড বেশি থাকে না, কারণ এটা তরল। তাহলে কোনটা হবে? এইখানে হবে কিন্তু ট্রানজিশনাল জোন। এই জোনটা কিন্তু আমরা নতুন শুনলাম। এই ট্রানজিশনাল জোন কোনটা? এটা হচ্ছে আপার এবং লোয়ার মেন্টলের মধ্যে, এই যে গ্রিন কালারের অংশটা রয়েছে আপার এবং লোয়ার মেন্টলের মধ্যে, সেই জোনটাই হচ্ছে আমাদের ট্রানজিশনাল জোন। তার মানে আমরা জানি যে আপার এবং লোয়ার মেন্টলের যে অংশটুকু রয়েছে, এখানে কিন্তু ভূমিকম্পের বেগ সব থেকে বেশি। ক্লিয়ার? কারণ এটা সলিড অবস্থায় রয়েছে। এখানে এর এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। ফাইনালি এবং লাস্ট কোশ্চেন, তো যেটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন নেটের ধাঁচে কিন্তু প্রশ্ন হতে পারে, নেটে এই ধরনের প্রশ্নগুলো দিয়ে থাকে। এই ধরনের একটা গ্রাফ তুলে দেবে, সেখান থেকে তোমাকে কোশ্চেন করবে। দেখো কি বলেছে, নিম্নলিখিত কোন বিবৃতিগুলি সঠিক? তাপমাত্রা এ থেকে ই পর্যন্ত ক্রমশ বৃদ্ধি পায়। এস তরঙ্গ স্তর ডি এর মধ্যে দিয়ে যেতে পারে না, এই যে স্তর ডি। আর স্তর সি হলো পৃথিবীর সবচেয়ে পুরু স্তর, স্তর সি। তার মানে তাপমাত্রা এ থেকে ই পর্যন্ত ক্রমশ বৃদ্ধি পায়, এটা সঠিক। কারণ এ থেকে আমরা যত নিচের দিকে যাব ই এর দিকে, তত টেম্পারেচার বৃদ্ধি পাবে। এস তরঙ্গ স্তর ডি এর মধ্যে দিয়ে যেতে পারে না, অবশ্যই পারে না, কারণ আউটার কোর আমরা জানি লিকুইড অবস্থায় থাকে। এখানে ধরো তোমাদের কোশ্চেনটা এখানে আউটার, লোয়ার, এগুলো নাম দিয়ে শুধু এ বি সি ডি দিতে পারে, তখন কিন্তু তোমাদের এগুলো মানে কনসেপ্ট থেকে এগুলো ক্লিয়ার করতে হবে। আর স্তর সি হলো পৃথিবীর সবচেয়ে পুরু স্তর। সি লোয়ার মেন্টেল কখনোই পুরু নয়, ইনার কোর সব থেকে পুরু। তার মানে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1 and 2। 1 and 2 কোথায় আছে? এতে আছে 1 and 2। ওকে, এই হলো তোমাদের 25টা প্রশ্ন, যেগুলো আমি যদি তোমাদের কাজে লাগে তাহলে আমাদের এই কষ্টটা সার্থক। আচ্ছা, এখানে আমি একটা লাস্ট যেটা একটা টেবিল রেখেছি, যে টেবিলের মধ্যে তোমরা প্রত্যেকটা লেয়ার, তার কোন ডিসকন্টিনিউটি, তাদের গঠনগত উপাদান, তাপমাত্রা, ঘনত্ব, গভীরতা এবং ভূমিকম্প তরঙ্গের বৈশিষ্ট্য, সমস্ত কিছু এই একটা টেবিলের মধ্যে দেওয়া আছে। এটা থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় উত্তরগুলো পেয়ে যাবে। তো এটা এই পিডিএফটা নিয়ে নিও, এবং সকলকে ধন্যবাদ। মন দিয়ে পড়াশোনা করো এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো। থ্যাংক ইউ।